হ্যালো, আই এম জারিফ ফ্রম নেক্সট জেন আইটি ইনস্টিটিউট। আমি আজকে আপনাদের দেখাবো টিউটোরিয়ালের কিছু বেসিক টুলস এবং বিগিনাররা যারা আছেন তাদের জন্য ইলাস্ট্রেটর টিউটোরিয়াল একটু ইজিয়ার করব এবং বিগিনাররা যারা আছেন তারা কোন কোন টুলসগুলো প্রথম জানলে অথবা শিখলে ইন ফিউচারে ইলাস্ট্রেটরটি আরও ভালো করে জানতে পারবেন। সো আমি আর দেরি না করে চলুন আমার স্ক্রিনে চলে যাই। সো দেখা যাচ্ছে যে এটি হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস। এখানে প্রথমে যে টুলসটি আছে এটি হচ্ছে সিলেকশন টুলস, যেটির শর্টকাট হচ্ছে ভিতে ক্লিক করলে আপনারা ইজিলি সিলেকশন টুলে চলে যেতে পারবেন। সিলেকশন টুলের কাজটি কি? আমার এখানে ধরুন একটি এলিমেন্টস আছে, এই এলিমেন্টসটি আমি যদি সরাতে চাই, যেরকম আমার সানটি আমার এখানে পছন্দ না, আমি একটু অন্য সাইডে রাখবো, আমি ইজিলি সরাতে পারবো। এবং এই ধরুন এই মেঘটি ক্লাউড, আমি এটি একটু রোটেট করতে চাচ্ছি, তো আমি রোটেটও করতে পারবো ইজিলি। নেক্সট যে টুলটি আছে এটি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? ডিরেক্ট সিলেকশন টুল অনেক ইম্পর্টেন্ট একটি টুলস। এই টুলস নিয়ে আমি একটি ইনডেপথ ভিডিও করেছি, যেটি হচ্ছে আমার পেন টুলের ভিডিওতে আছে। পেন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে অনেকটা সিমিলার রয়েছে এবং পেন টুলের ইউজের ক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুল খুবই প্রয়োজনীয় একটি টুলস। ডিরেক্ট সিলেকশনের কাজটি আমি একটু দেখিয়ে দিই। এটি হচ্ছে যে আমার যে এই অ্যাঙ্কার পয়েন্ট, আমি শুধুমাত্র এই অ্যাঙ্কার পয়েন্টটি নিয়ে কাজ করতে পারবো। একটি অ্যাঙ্কার পয়েন্ট, আমার সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট কাজ হবে না, একটি মাত্র অ্যাঙ্কার পয়েন্ট কাজ হবে। সাপোজ আমার এই অ্যাঙ্কার পয়েন্টটি সরানো দরকার, আমি ক্লিক করতেছি, আমি অ্যাঙ্কার পয়েন্টটি নড়াচড়া করতে পারতেছি। অ্যাঙ্কার পয়েন্টটি এই দিকে না, আমার এই দিকে দরকার, দিলে সুন্দর হয়, অথবা এই দিকে আমি নড়াচড়া করাতে পারছি। এবং এখানে দেখা যাচ্ছে একটি সার্কেল। সো এই সার্কেলটার কাজ কি? ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করার পরেই কিন্তু এই সার্কেলটা এসেছে। এই সার্কেলটার কাজ কি? এই সার্কেলটার কাজ হচ্ছে যে আমি যদি ক্লিক করে এরপরে ড্র্যাগ করি, তাহলে দেখেন এখানে কিন্তু একটু রাউন্ডেড কর্নার হচ্ছে। আগে ছিল একটু ন্যারো, এখন হচ্ছে রাউন্ডেড। এবং আমি যদি সিলেক্ট একটাকে সিলেক্ট না করে শুধু ড্র্যাগ করি, তাহলে দেখেন সবগুলি কর্নার রাউন্ডেড হয়ে যাচ্ছে এবং সবগুলি সেম সাইজে হচ্ছে। সো ডিরেক্ট সিলেকশনের টুলের কাজ এটাতে খুবই কাজে লাগে এসব ক্ষেত্রে। নেক্সট হচ্ছে পেন টুল। পেন টুল নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, পেন টুলের আমার আলাদা ভিডিও রয়েছে। প্লিজ আপনারা ওই ভিডিওটি দেখে নিলে আপনাদের খুব ভালো হবে। এবং পেন টুল অনেক ইম্পর্টেন্ট একটি টুল। আপনি ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, দুইটার ক্ষেত্রে পেন টুল খুবই দরকারি এবং পেন টুল দিয়ে অনেক কাজ অনেক ইজিলি করা যায়। নেক্সট হচ্ছে টাইপ টুল। টাইপ টুলের কাজ হচ্ছে, আপনারা নাম শুনেই বুঝে যাচ্ছেন যে কাজটা কি। টাইপ টুলের কাজ হচ্ছে টাইপিং করা, কিছু লেখা। সাপোজ আমি আমার নামটি লিখি, ইজিলি আমি আমার নামটি লিখে ফেললাম। এবং যদি আমি এটার সাইজ বড় ছোট করতে চাই, আমাদের দুটি জায়গায় এটার অপশন রয়েছে, এক হচ্ছে উপরে আর এক হচ্ছে এই সাইডে। আমি এই ডান সাইডে করে কমফোর্টেবল ফিল করি, এর জন্য আমি ডান সাইড দিয়ে সব কিছু করি। সো আমি যদি সাইজ বড় ছোট করতে চাই, এই যে আমি এখানে ক্লিক করলে সাইজ বড় ছোট হচ্ছে, বড় হচ্ছে, এই যে আবার ছোট হচ্ছে। এরপরে হচ্ছে যে ফন্ট, আমি যদি এখানে ক্লিক করি আমি ফন্ট ইজিলি চেঞ্জ করতে পারবো। এবং আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা বিভিন্ন ধরনের ফন্ট ইনস্টল করতে পারবেন এবং ইজিলি কোথা থেকে ফন্ট ডাউনলোড করতে পারবেন। নেক্সট টুলটি হচ্ছে লাইন টুল। লাইন টুলও লাইন টানার ক্ষেত্রে অনেক প্রয়োজনীয়। লাইন টুলের ক্ষেত্রে একটা জিনিস কি, আপনার কাছে যদি পারফেক্ট লেন্থ থাকে, যে আসলে লাইন টুলের লেন্থটা আপনি কত দিবেন, তাহলে আপনি যদি ক্লিক করেন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসে আমি যেরকম সাপোজ আমি চাচ্ছি 300 লেন্থের একটি লাইন হবে, আমি 300 লিখলাম, ক্লিক করলাম, একটি লাইন হয়ে গেল। বাট দেখুন এই লাইনটি কিন্তু দেখা যাচ্ছে না। কেন? লাইনটির স্ট্রোক সাইজ দেওয়া হয়নি।
তো এক্ষেত্রে এই যে সেই ডান সাইডে আমার অপশন রয়েছে, আমি যদি এই অপশনটি বাড়াই আমার দেখুন স্ট্রোক সাইজটি কিন্তু বাড়তেছে, আবার স্ট্রোক সাইজটি কিন্তু কমাতে পারতেছি। সেম কিন্তু উপরেও রয়েছে, আপনারা যেটিতে কমফোর্টেবল আপনারা সেটি ইউজ করেন। এবং এটির নিচে আরেকটি অপশন দেখতেছি, এটি হচ্ছে অপাসিটি। অপাসিটির কাজটি কি? অপাসিটির কাজটি আপনারা নাম শুনে বুঝে যাচ্ছেন যে এটার অপাসিটি কমায় বাড়ায়। আমি যদি কমাই দেখেন এটি কিন্তু ইনভিজিবল হতে শুরু করতেছে, অথবা বাড়ালে একটু ডার্ক হচ্ছে। স্বাভাবিক আপনারা বুঝে গিয়েছেন অপাসিটির কাজটি কি। অপাসিটি হচ্ছে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কিছু রাখেন এবং সামনের জিনিসটা একটু হালকা করতে চান, হালকা করে ইজিলি অনেক সুন্দর জিনিসপত্র তৈরি করা যায়। দেন আসতেছে হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। নাম শুনে বোঝা যায় যে এটি স্কোয়ার তৈরি করতে সাহায্য করে, রেক্টেঙ্গুলার তৈরি করতে সাহায্য করে। আপনারা যে কোনো রেক্টেঙ্গুলার তৈরি করতে পারবেন এবং সিলেকশন টুল দিয়ে এটি যে কোনো সাইডে রোটেট করতে পারবেন। এবং এখানে দেখতেছেন সিলেকশন টুল ইউজ ক্লিক করাতেই আমার কিন্তু এই রাউন্ড ওই যেই সাইড রাউন্ড করার অপশন এসে পড়েছে। কারণ হচ্ছে এটি পুরা সুন্দর স্কোয়ার, এর জন্য যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আসে না। সাপোজ আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা একটু নড়াচড়া করিয়ে দেই এই অ্যাঙ্কার পয়েন্টটা, তাহলেই দেখেন আমি যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি আসে না কিন্তু রাউন্ডটা। তখন আবার ডিরেক্ট সিলেকশন টুলের তখন আবার দরকার পড়ে। তো এরপরে রয়েছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলের কাজ কি? কর্নারগুলো রাউন্ডেড হবে আগে থেকেই কর্নারগুলো রাউন্ডেড থাকবে। দেন হচ্ছে ইলিপস, এটা হচ্ছে সার্কেল। এই যে আমি সার্কেল তৈরি করতে পারতেছি ইজিলি, সার্কেল তৈরি হচ্ছে। এবং দেখেন আমার সার্কেলটা কিন্তু সুন্দর গোল হয়েছে, বাট আমি যদি নর্মালি করি দেখেন চ্যাপটাও হতে পারে। তো আমারটা কেন গোল হলো? আমি শিফট এবং অল্টার একসাথে টিপ দিয়ে সার্কেলটি তৈরি করেছি, এর জন্য আমার সুন্দর সার্কেল হয়েছে। তো এখানে একটি অনেক ইম্পর্ট্যান্ট শর্টকাট হচ্ছে শিফট অল্টার, এই দুটি। শিফট টিপ দিলে হয় কি, আপনি সাপোজ আপনার এই নামটি একটু বড় দরকার, তো আপনি যদি ক্লিক করেন দেখেন আমার নামটি কীরকম নষ্ট হয়ে যাচ্ছে। বাট আমি যদি এইটা শিফট ক্লিক করে এরপরে নড়াচড়া করে দেখেন দেখুন আমার নামটি কি সুন্দর করে পারফেক্ট সাইজ মতোই বড় হচ্ছে, কোনো চ্যাপটা হচ্ছে না। এবং তো শুধুমাত্র শিফট যদি ধরি দেখুন আমি যেই সাইডে ড্র্যাগ করতেছি ওই সাইড দিয়ে বড় হচ্ছে, মাঝখান থেকে না। বাট আমি যদি অল্টার ধরি তাহলে দেখুন মাঝখান থেকে বড় হচ্ছে। তো শিফট এবং অল্টারের কাজ হচ্ছে এটাই। এবং অল্টারের আরেকটি মজার কাজ আছে, এটি হচ্ছে আপনি যদি অল্টার টিপ দিয়ে মাউসের এই স্ক্রোল বাটনটি আপ ডাউন করেন তাহলে দেখেন জুম ইন এবং জুম আউট হচ্ছে। আপনার জুম ইন এবং জুম আউট করার ক্ষেত্রে কি টুলস রয়েছে, তো বারবার টুলসে গিয়ে জুম ইন জুম আউট করে আবার সিলেকশন টুলে আসাটা একটু সময় সাপেক্ষ। তো এর থেকে ভালো হচ্ছে আপনি অল্টার টিপ টিপ দিয়ে যদি আপনি স্ক্রল বাটনটি ঘুরান তাহলে এক্ষেত্রে আপনার কাজটি তাড়াতাড়ি হবে এবং ইজি হবে। দেন আরেকটি মজার জিনিস হচ্ছে, আরেকটি শর্টকাট হচ্ছে আপনার এই হ্যান্ড বাটনটি। এইটার শর্টকাট হচ্ছে স্পেস বার। স্পেস বারে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার হ্যান্ড বাটনটা এসে পড়তেছে, স্পেস বারে ধরে রাখা লাগবে ক্লিক করে। তো এটার কাজটা কি, আমার সাপোজ এখানে জুম হয়েছে, আমি একটু ডানের দিকে চাপবো, আমি যদি স্পেস বারটা ধরে রেখে হ্যান্ডটা এনে নড়াই তাহলে দেখেন আমি ইজিলি সেরে এসে পড়তেছি। বাট আপনি যদি এটা ইউজ না করেন তাহলে আপনি বারবার এইদিকে আসা লাগবে, আবার বড় ছোট করে আবার ওই দিকে জুম করা লাগবে, একটু সময় সাপেক্ষ অথবা একটু পেইন লাগে। তো এক্ষেত্রে আপনি তাড়াতাড়ি নড়াচড়া করে কাজটা কমপ্লিট করতে পারবেন ইজিলি। দেন আরেকটি শর্টকাট রয়েছে যেটি হচ্ছে শিফটের ক্ষেত্রে অনেক কাজে দেয়। সাপোজ আমার এই নামটা আমি এই বরাবরই এই সাইডে চাপাবো, তো আমি যদি শিফট
টিপ না দিই তাহলে এই যে নড়াচড়া হয়ে যেতেই পারে। বাট আমি যদি শিফট টিপ দিয়ে ধরে নড়াচড়া করাই তাহলে দেখেন একবারে পারফেক্ট লাইন অনুযায়ী নড়তেছে। এটা কিন্তু একটা গাইডেড হিসাবে ইউজ হয়। এবং সেম ক্ষেত্রে আমার এই নামটা কপি করা দরকার। স্বাভাবিক আপনারা কপি করবেন কিভাবে? কন্ট্রোল সি, আবার এখানে এসে কন্ট্রোল ভি, দেখেন আপনি কই না কই পেস্ট হয়ে গেল। এর থেকে বেটার অপশন, ক্লিক করবেন, অল্টার ক্লিক করে টান টান দিবেন, আরেকটি কপি তৈরি হয়ে গেল। আপনি যেই দিকে ইচ্ছে এটা নিয়ে কপি ওই অনুযায়ী বসাতে পারবেন ইজিলি, যে কোনো এলিমেন্টস ইজিলি কপি হয়ে যায়। এইগুলো হচ্ছে একটা বেসিক শর্টকাট যেগুলোর মাধ্যমে আপনার কাজের স্পিড 10x বাড়াতে পারবেন ইজিলি। দেন আরেকটি ইম্পর্টেন্ট টুলস, সিজার টুলস। সিজার টুলসের কাজটা কি? সিজার টুলসের কাজটা হচ্ছে, সাপোজ আমি একটা সার্কেল তৈরি করলাম। এখন সার্কেলের আমার এই পার্টটা দরকার নেই, সো আমি সিজার টুলসটা নিয়ে যদি এই পার্টে একটি ক্লিক করি এবং এই পার্টে একটি ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু আলাদা হয়ে গেছে। আমি ডিলিট করে দিই, চলে যাবে। অথবা আমার শুধু এই পার্টটি দরকার, আমি এই পার্টটি ডিলিট করে দিই, চলে যাবে। আমি এই সার্কেলটা কিন্তু একসাথে ছিল, আমি কিন্তু নড়াচড়া করাতে পারতেছিলাম না। বাট যখন আমি সিজার টুলসটি ইউজ করব তখন কিন্তু আমি দুটিকে আলাদা আলাদা করে ফেলবো ইজিলি। এটা একটু হচ্ছে না, আবার করে নিই, আমি সার্কেলটা বানিয়ে নিই। সার্কেলটা বানালাম, আমি সিজার টুলসটি নিলাম, নিয়ে দেখুন আমি ইজিলি করে ফেললাম, এই পার্টটি সরিয়ে ফেললাম। দেন আরেকটি মজার টুলস হচ্ছে স্মুদিং টুল। স্মুদিং টুলটি আমার পছন্দের টুলস, আমার অনেক ক্ষেত্রে অনেক হেল্পফুল হয়। স্মুদিং টুলসের কাজটা কি? আপনি স্বাভাবিক বিষয় পেন টুল দিয়ে একটি কিছু ড্রয়িং করলেন যেটি একটু স্মুথ হলো না, একটু তেরা বেঁকা হয়েছে, একটু সমস্যা আছে, তো স্মুদিং টুলটি দিয়ে আপনি ইজিলি এই জিনিসটাকে সুন্দর করে স্মুথ করতে পারবেন। যে আপনি কোনো একটা কিছু ড্রয়িং করলেন, এই ড্রয়িংটা একটু স্মুথ করা দরকার, এই লাইনটা একটু বেঁকা তেরা হয়েছে অথবা একটু ঠিক হয় নাই, তো আপনি সুন্দর করে স্মুথ করে দিতে পারবেন খুবই ইজিলি এবং খুবই সুন্দর করে তারা মিলিয়ে দেয় অটোমেটিক। দেন আমার খুবই পছন্দের একটি টুলস, শেপ বিল্ডার টুলস। শেপ বিল্ডার টুলসটি অনেক ডিজাইনের ক্ষেত্রে অনেক প্রয়োজনীয়। আমি ডেডিকেটেড একটা ভিডিও বানাবো এই টুলসটি নিয়ে। শেপ বিল্ডার টুলসটির কাজ আমি এখানে কিছুটা দেখিয়ে দিই, বাট এটা নিয়ে অবশ্যই ডেডিকেটেড ভিডিও একটি দরকার প্রয়োজন। সাপোজ আমার এখানে একটি সার্কেল রয়েছে, আমি আরেকটা রেক্ট্যাঙ্গুলার তৈরি করতেছি। এখানে আমি দুইটা এলিমেন্টস তৈরি করেছি, দুটোটা আমি ব্ল্যাক কালার করে দিই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। সো আমার এই দুইটাকে একটু মিলানো দরকার, দুইটাকে আমি মিলিয়ে একটা শেপ দুইটাকে মিলিয়ে আমি একটা শেপ তৈরি করব। এখানে কিন্তু দুইটা শেপ, বাট আমি দুইটাকে মিলিয়ে একটা শেপ তৈরি করার আমার ইচ্ছা। সো আমি সে শেপ বিল্ডার টুলসে যাই, দেখেন শেপ বিল্ডার টুলসের এখানে একটি প্লাস চিহ্ন রয়েছে। তো প্লাস চিহ্ন যখন থাকে আমি তখন যদি এরকম ড্র্যাগ করি তাহলে হলো কি, এটা মিলে গেল, কিন্তু পুরোটা কিন্তু একটা শেপে পরিণত হয়েছে। এবং এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে যে আমার পুরোটা দরকার নেই, আমার শুধু এই পার্টটা দরকার, বাট আমি এই পার্টটা ডিলিট করতে চাচ্ছি, তখনও সেই বিল্ডার টুলস কাজে দেয়। সেই বিল্ডার টুলসে যাই, আমি যদি অল্টার প্রেস করি তাহলে দেখেন একটি মাইনাস আসতেছে। যে অল্টার আর শিফটের কাজ কিন্তু অনেক জায়গায় অনেক ধরনের ভাবে চেঞ্জ হয়, বাট অল্টার আর শিফট অনেক প্রয়োজনীয় একটি বাটন ফর ইলাস্ট্রেটর। স্বাভাবিক আমি এই পার্টটা ডিলিট করব, ক্লিক করলাম ডিলিট হয়ে গেল, এই পার্টটা ক্লিক করলাম ডিলিট হয়ে গেল, রইল কি আমার এই পার্টটা শুধুমাত্র। সো আমরা শেপ বিল্ডার টুলস দিয়ে অনেক ধরনের শেপ ইজিলি তৈরি করতে পারি। দেন আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এবং গ্রেডিয়েন্ট জিনিসটা কি অনেকে হচ্ছে অনেক সময় হিমশিম খায়, গ্রেডিয়েন্টটা কীভাবে ইউজ হবে অথবা কীভাবে কী করব। সো গ্রেডিয়েন্ট ইউজ করা খুবই ইজি। আমি গ্রেডিয়েন্ট টুলসটা নিয়ে
যদি এখানে ক্লিক করি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। আমার আগে থেকে কালার এটা সিলেক্ট করা ছিল, এর জন্য এই কালারটি এসে বসে পড়েছে। সো এটা চেঞ্জ করা কিভাবে, এখানে একটি গ্রেডিয়েন্টসের ট্যাব রয়েছে। তো এই ট্যাবটি অনেকে খুঁজে নাও পেতে পারেন। এক্ষেত্রে কি করা যায়, উইন্ডোতে আপনি বিভিন্ন ধরনের ট্যাব খুঁজে পাবেন যেগুলো আপনার কাজের সময় দরকার লাগতে পারে। স্বাভাবিক আমার গ্রেডিয়েন্টটি যদি না থাকে, আমি যদি উইন্ডোতে যাই, গ্রেডিয়েন্ট ক্লিক করলাম, এসে পড়লো গ্রেডিয়েন্ট। সো এখন গ্রেডিয়েন্টে অনেকে চিন্তা করতে পারেন আমি কালার দুইটাই কেমনে চেঞ্জ করব। এটাও খুব ইজি। আমার এখানে যেটা আছে, এই যে একটা সার্কেল, এই যে একটা সার্কেল, দুইটা সার্কেল, দুই সার্কেলে দুইটাই কালার। সো এই সার্কেলটাতে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে দেখুন এখানে কিন্তু অপশন এসে পড়েছে কালার চেঞ্জ করার। আমি যে কোনো কালার চাইলে দিতে পারি, এখানে কালার কোড চাইলে কোডও দিতে পারবো। সেম ক্ষেত্রে এই সার্কেলটাও, এই সার্কেলটি যদি ডাবল ক্লিক করি, আমি এনি কালার আই ওয়ান্ট আই ক্যান চুজ, এবং কালার কোড চাইলে কোডও দেওয়া যায়। এখন এখানে একটি মজার জিনিস রয়েছে, এটি হচ্ছে যে কালার পিকার। এটি দিয়ে হচ্ছে কালার পিক করা যায় খুবই ইজিলি, খুবই সুন্দর করে কালার পিক হয়। সাপোজ আপনি দুইটি কালার পছন্দ করেছেন, এই দুইটি কালার মিলে একটি গ্রেডিয়েন্ট তৈরি করতে চান, বাট এই দুইটি কালার কোড আপনার কাছে নাই, অথবা কালারটা কি আপনি পারফেক্টলি মিলাতে পারছেন না, তখন এই টুলসটি অনেক কাজে দেয়। এবং আপনি যদি সিঙ্গেল কালারও করতে চান, তখনও এই টুলসটি অনেক কাজে দেয়। এবং এই টুলসটি শুধুমাত্র কালার না, আপনি যদি কোনো একটি ভেক্টর ইউজ করেন, ভেক্টর থেকে কালার নিতে চান, তাহলে ওই ভেক্টরের সব কিছু সে নিজের মধ্যে কপি করে নেয়। সব কিছু বলতে কি, সাপোজ আপনি যদি একটা সেম টেক্সট আপনার কাছে রয়েছে, যেটি হচ্ছে, আমি আপনাদের এক্সাম্পল দেখাই। আমার কাছে একটি টেক্সট রয়েছে, সাপোজ এই টেক্সটটি হচ্ছে সাইজ কত 42। আমি আরেকটি টেক্সট লিখলাম যেটির সাইজটা আমি আসলে একটু ছোট করে দিই, সাইজটা ছোট, হ্যাঁ, এবং এটার ফন্টটা আমি চেঞ্জ করে দিই। ফন্টটা আমি যে কোনো একটা ফন্ট দিয়ে দিই, একটু যেটি বুঝতে সুবিধা হয়, অন্য ধরনের ফন্ট, বাট এটার ফন্ট অন্য ধরনের। আর এটার কালারটাও চেঞ্জ করে দিই, কালারটা দিয়ে দিই হচ্ছে রেড কালার। সো এটা এটা কিন্তু সিমিলার না, বাট আমি যদি আইতে প্রেস করি, আই হচ্ছে যে এটা ইউজ হয় আমার যে কোনো কিছুর, ওই জিনিসের সব কিছু যদি আমি অন্য এলিমেন্টসে দিতে চাই, আই হচ্ছে ড্রপার টুল দিয়েই সব করা যায়, কালার সহ সব কিছু সে তার নিজের ভিতর নিয়ে নেয়। সাপোজ আমার এটা সিলেক্ট করা ছিল, আমি আইতে ক্লিক করে এটা ক্লিক করলাম, দেখেন ওর ভিতরে যা যা ছিল সে কিন্তু সব নিয়ে নিয়েছে। এবং সেম হইতে শেপের ক্ষেত্রেও সেম, আমার এখানে একটা শেপ, আমার এইটাকে আমার এই সেম কালার করা দরকার, তো আমি এটা ক্লিক করে দিলাম, দেখেন পুরো সেম গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এটা হওয়ার কারণ হচ্ছে এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর। বাট আপনার কাছে যদি কোনো স্ক্রিনশট থাকে, আপনার ক্লায়েন্ট যদি কোনো আপনাকে স্ক্রিনশট দিয়ে থাকে, আপনি ওই স্ক্রিনশট থেকে কালারটা কীভাবে নেবেন। স্ক্রিনশটে যদি গ্রেডিয়েন্ট থাকে, তাহলে হচ্ছে আপনি এখানে এসে গ্রেডিয়েন্টের মধ্যে দুইটি কালার থাকলে এখানে একটি কালার, এখানে একটি কালার যদি দিয়ে দেন, তাহলে কিন্তু সুন্দর করে মিলে যায়। বাট আপনার যদি এক কালার থাকে, তখন হচ্ছে আপনি শুধু এটি সিলেক্ট করে আপনি যদি আইতে প্রেস করেন, তাহলে এই ড্রপার টুলটা আসবে, ওই কালারে গিয়ে ক্লিক করলেই দেখুন কালার নিয়ে নিচ্ছে। হোয়াইট কালার ক্লিক করলাম, নিয়ে নিল, এই কালার ক্লিক করলাম, নিয়ে নিল, যে কোনো কালার ক্লিক করবে নিয়ে নিবে। সে ইজিলি যে কোনো কালার নিয়ে নিতে পারে। আপনি ইজিলি, মানে আপনাকে ক্লায়েন্ট যদি যে কোনো স্ক্রিনশট দিয়ে কালার দেয়, কালার কোড লাগবে না, আপনি ইজিলি কালার বের করে ফেলতে পারবেন। দেন আরেকটি জিনিস হচ্ছে, যেটি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে আমার মতে সবচেয়ে বেস্ট একটি ডিফারেন্স, এটি হচ্ছে যে ফটোশপে আমি শুধু আমার এই আর্টবোর্ডের মধ্যেই সব কিছু করতে পারবো, এটুক এরিয়া ছাড়া আমার আর কোনো কাজ করার এরিয়া নাই। বাট ইলাস্ট্রেটরের সবচেয়ে মজার জিনিস হচ্ছে আপনি আর্টবোর্ডের বাইরেও কাজ করতে পারবেন। আপনার কাছে যদি অনেক
এলিমেন্টস থাকে আপনি সবগুলো আর্টবোর্ডের বাইরে রেখে আইডিয়া জেনারেট করে আপনি এখানে ড্রয়িং করতে পারবেন। এবং আপনি যদি চান যে আপনি এখানে একটি জিনিস বানাইলেন, পাশে আরেকটা জিনিস দরকার, আপনি চাইলেই আরেকটি আর্টবোর্ড এখানে বানিয়ে নিতে পারবেন ইজিলি, যেই সাইজের ইচ্ছা। এখানে একটি টুলস রয়েছে যেটির নাম হচ্ছে আর্টবোর্ড। আপনি এটা দিয়ে আর্টবোর্ড নিজের মতো তৈরি করে নিয়ে ওই আর্টবোর্ডে কাজ করতে পারবেন খুবই ইজিলি। এগুলো হচ্ছে একটি ইলাস্ট্রেটরের বেসিক, এবং এগুলো আসলে জানা উচিত। এগুলি জানলে আপনার কাজ অনেকটা স্পিডি হবে, এবং প্র্যাকটিস করতে থাকলে আপনি আরও ভালো করবেন। এবং আপনি বলতে পারেন কালার চেঞ্জের বিষয়টা, কালার চেঞ্জ করার জন্য খুবই ইজি ওয়ে হচ্ছে এখানে ডাবল ক্লিক করলেই আপনি কালার চেঞ্জের অপশন পেয়ে যাচ্ছেন, এবং এখানে আপনি কালার কোড চাইলেও দিয়ে দিবেন, কালার চেঞ্জ যাবে। আর আই ড্রপার টুল তো আমি বললামই, আইতে ক্লিক করলে আপনি যে কোনো কালার ইজিলি নিয়ে নিতে পারবেন। এখন আরেকটা জিনিস, এটি হচ্ছে গ্রুপিং। আপনি যদি এই দুইটা এলিমেন্টস একসাথে গ্রুপ করতে চান, অথবা এই এলিমেন্টসটা আপনি এই আর্টবোর্ডের মাঝখানে নিতে চান, এই ক্ষেত্রে কি করা যায়? এই ক্ষেত্রে আপনার এই সাইডটা খুবই ইম্পর্টেন্ট একটি সাইড। এই সাইডে দেখুন এখানে অপশন আছে অ্যালাইন করার, যেই সাইডে আপনি ইচ্ছা অ্যালাইন করতে পারবেন ইজিলি। আমি যদি এই শেপটাকে অ্যালাইন করতে চাই, এই যে অ্যালাইন করলাম যেই দিকে ইচ্ছা। এবং দেন হচ্ছে যে আমার গ্রুপের ক্ষেত্রেও আমি যদি দুইটা সিলেক্ট করি, আমি এখানে গ্রুপের অপশন পাচ্ছি, টিপ দিব গ্রুপ হয়ে যাবে, এবং টিপ দিব আনগ্রুপ হয়ে যাবে। এখানে গ্রুপে আনগ্রুপ করার ক্ষেত্রে এই সাইডটা রয়েছে। এবং আরেকটি সাইড হচ্ছে লেয়ার। যারা ফটোশপ ইউজার তারা আসলে লেয়ার জিনিসটা কি জানে, এবং লেয়ার তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইলাস্ট্রেটর হলেও লেয়ার অনেক ইম্পর্টেন্ট, বাট লেয়ার জিনিসটা যদি কেউ ইউজ না করতে চায় তাহলেও সমস্যা নেই। তো লেয়ারের এই জিনিসটা আসলে থাকে না। প্রথমে আমি আমার নিজের ইউজের জন্য আমি সাজিয়ে নিয়েছি। লেয়ার জিনিসটা উইন্ডোর ভিতরে আপনাকে অ্যাক্টিভেট করে নেওয়া লাগবে। উইন্ডোর এখানে থাকে, যদি ক্লিক করেন লেয়ারটা এসে পড়বে। আপনি এখানে যে এলিমেন্টসগুলো থাকবে সবগুলো পেয়ে যাবেন ইজিলি। সো আমি হচ্ছে আপনাদেরকে কিভাবে সেভ করা লাগে এটাও শিখিয়ে দিই। ফাইলে গেলে এক্সপোর্টের 3টি অপশন পাবেন। একটি হচ্ছে এক্সপোর্ট ফর স্ক্রিন। এইটার কাজ হচ্ছে আপনি যে অনেকগুলো আর্টবোর্ড বানিয়েছেন না, আপনি যে আর্টবোর্ডটা ইচ্ছা আপনি শুধুমাত্র ওই আর্টবোর্ডটাই এক্সপোর্ট করতে পারবেন ইজিলি। দেন এক্সপোর্টের আরেকটি অপশন হচ্ছে এক্সপোর্ট অ্যাজ। এক্সপোর্ট অ্যাজের কাজটা কি? এক্সপোর্ট অ্যাজের কাজটা হচ্ছে আপনি যেই ফাইল ফরম্যাট ইচ্ছা, দেখুন এসভিজি রয়েছে, পিএনজি রয়েছে, জেপিজি রয়েছে। এই 3টা ফরম্যাট হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট ফরম্যাট। ইজিলি এইটার থেকে আপনি এক্সপোর্ট করতে পারবেন। আরেকটি হচ্ছে এক্সপোর্টের আরেকটি অপশন হচ্ছে সেভ ফর ওয়েব। এই অপশনটি দিয়ে সেভ করলে আপনি পিএনজি সেভ করবেন অথবা জেপিজি সেভ করবেন, বাট এটা ওয়েবের জন্য খুবই দরকারি লাগে মাঝে মাঝে। কারণ এই জায়গাগুলো দেখেন ফাঁকা, আপনার আর্টবোর্ডের যে সাইজটা সেই সাইজটার পিকচারটা তৈরি করেছে, বাট এই সাইজগুলো পিএনজি। আপনি যদি জেপিজি দিয়ে দেন তাহলে আর্টবোর্ডটা খালি নিয়ে নেবে আর মাঝখানে সিনটা রাখবে। সো এগুলো হচ্ছে এক্সপোর্টের ওয়ে। সো আজকের জন্য এ পর্যন্তই। আমার আরও কিছু গ্রাফিক ডিজাইনিং নিয়ে ভিডিও আসবে। আপনারা নেক্সট জেনের সাথে থাকলে ভিডিও আরও ভালো ভালো ভিডিও পাবেন, এবং আরও গ্রাফিক ডিজাইনিং নিয়ে আরও অনেক কিছু শিখতে পারবেন। আজকে এ পর্যন্তই, টাটা।